বাংলা সাহিত্যের রহস্য, রোমাঞ্চ এবং কিছু ভয়ের গল্পে ভরা এই বিশেষ নিবেদন শুধুমাত্র আপনার জন্য। ঝরা পাতার মতো বইয়ের পাতা থেকে বেছে নেওয়া বেশ কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে হাজির হয় ঝরা পাতা ইউটিউব চ্যানেল। আজকের পর্বে শুনুন হেমেন্দ্র কুমার রায়ের দিঘির মাঠের বাংলো। হেমেন্দ্র কুমার রায়ের জন্ম 1888 সালের 18 এপ্রিল এবং প্রয়াণ 18 এপ্রিল 1963 সাল। হেমেন্দ্র কুমার রায় ছিলেন বাংলা সাহিত্য জগতের এক প্রখ্যাত সাহিত্যিক এবং গীতিকার। তিনি কিশোরদের জন্য যেমন লিখেছেন রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প, তেমনি রচনা করেছেন একাধিক ভৌতিক কাহিনী। তার কয়েকটি গল্প ও উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে। শুরু হচ্ছে আজকের গল্প, দিঘির মাঠের বাংলো। গল্প পাঠে আমি বিজয় এবং তিথি। মাসিক পত্রে কবিতা লিখি বলে বন্ধু মহলে নাম হয়েছিল কবি। আমার কবিতায় যে কবিত্ব নেই সে কথা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। কবিত্ব থাকে প্রত্যেক মানুষের অন্তরে, এই হিসেবে প্রত্যেক মানুষই কবি, কিন্তু ভাষায় সেই কবিত্বকে প্রকাশ করতে পারে খুব অল্প লোকই, এবং আমি ওই অল্প সংখ্যকদের কেউই নই। যদি জিজ্ঞাসা করেন তবু আমি কবিতা লিখি কেন, তবে উত্তরে বলবো ওটা আমার মুদ্রাদোষ। সম্প্রতি বাল্যবন্ধু সতীশের পত্র পেয়েছি। সতীশ গিয়েছিল পুজোর সময় বায়ু পরিবর্তনে। পশ্চিমের এক দেশ থেকে লিখেছে, কবি, আমি যেখানে বাসা বেঁধেছি তার আশেপাশে অজস্র কবিত্বের বাহার। এখানে উপর পারে তাকালে ঝুলে পড়া কড়িকাঠের বদলে দেখা যায় নীলার রং মাখানো অসীম আকাশ। পদব্রজে বেড়াতে বেরুলে নরহত্যাকারী মোটর ও ট্রামের বদলে চোখে পড়ে কেবল বনফুলে রঙিন পাহাড় ও নদীর হাড় দোলানো স্নিগ্ধ সবুজ ক্ষেতের পরে ক্ষেত, এবং কান পেতে শুনলে ছোট লোকের হট্টগোল আর পাওনাদারের সচিৎকার ভাগাদার বদলে শোনা যায় শুধু মুক্ত বিহঙ্গের আর গিরি নির্ঝরিণীর মতো সঙ্গীত। অতএব বাঁধো তোমার মোটমাট, কেন একখানা ইন্টার ক্লাসের টিকিট, আর চলে এসো আমার ঠিকানায়। তোমার উদরে অন্ন যোগান দেওয়ার ভার গ্রহণ করব আমি। বলা বাহুল্য, সতীশের উপদেশ অক্ষরে অক্ষরে পালন করতে দেরি করলুম না। সতীশের বাসায় পৌঁছে দেখলুম অত্যুক্তি করেনি। যা আমার কবিতায় প্রকাশ পায় না সেই কবিত্বই এখানে সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে আকাশে, বাতাসে, বনে বনে, নদীর লহরে, প্রজাপতির পাখনায়, মৌমাছির গানে। নিজেকেই কি নিঃস্ব মনে হলো। একরত্তি একটি ঘাসের দুলদুলে ফুল বাতাসের দীর্ঘশ্বাস সইতে পারে না, কিন্তু তারই তিল পরিমাণ পাপড়িতে যে অনন্ত ছন্দ ও কবিত্বের ইঙ্গিত, আমার শত শত বড় বড় কবিতাও তার কাছে নগণ্য। এখানে আমার কবিতার পাশ ফিরে শোবারই ঠাঁই নেই। সতীশ বললে, কবি, এখানে খালি কবিত্ব নয়, তারও চেয়ে শ্রেষ্ঠ জিনিস পাওয়া যায়। আমি বললুম, কবিত্বের চেয়ে শ্রেষ্ঠ জিনিস স্বর্গেও নেই। স্বর্গে? অন্তত হিন্দুদের স্বর্গে না থাকতে পারে, কিন্তু মর্তে আছে। টাকায় 2 গন্ডা রাম পাখি কিংবা 20 গন্ডার তস্য ডিম্ব। এমন দেশটি কোথাও গেলে পাবে খুঁজে তুমি। চমৎকৃত হয়ে বললুম, তাহলে প্রাণপণে আমি প্রতিজ্ঞা করছি সতীশ, এ দেশকেই আমার স্বদেশ বলে মনে করব। সতীশ চোখ পাকিয়ে বললে, কবি, তুমি মীরজাফরের চেয়েও নিম্ন শ্রেণীর লোক। কেন? মীরজাফর স্বদেশ ভুলেছিলেন সিংহাসনের আর বিপুল ঐশ্বর্যের লোভে, আর তুমি এমনি পামর যে তুচ্ছ ফাউলের লোভে স্বদেশকেও ভুলতে চাও। ভুল সতীশ, ভুল।
ফাউল তুচ্ছ নয়, আর ফাউল হচ্ছে আমার স্বদেশেরই একটা বড় সম্পদ। এনসাইক্লোপিডিয়া খুলে দেখো, ফাউল বিদেশি নয়, তার প্রথম জন্ম ভারতবর্ষেই। অতএব ফাউলের স্বদেশ হচ্ছে আমার স্বদেশ। ইউরোপের রসনা সেদিনও পর্যন্ত ফাউলের আস্বাদ জানতো না, কিন্তু তার উপরে আমাদের জন্মগত অধিকার। ইউরোপ যখন শ্রীরাম পক্ষীর স্বপ্ন দেখেনি, ভারতের বিরাট আকাশ আচ্ছন্ন করে উঠত তখন ফাউলের পর ফাউল, কোটি কোটি নরব নধর রংচঙে ফাউল। এ দেশে এত ফাউল থাকতে লক্ষ্মী দেবী আউল বাইরে হলেন কেন, মাঝে মাঝে তাই ভেবে আমি অবাক হই। কেননা লক্ষ্মীমন্ত না হলে নিত্য কেউ ফাউল কারি খেতে পারে না। মা লক্ষ্মীর সঙ্গে ফাউলের সম্পর্ক বড়ই ঘনিষ্ঠ। সতীশ বললে, তোমার গভীর গবেষণার ওপর আর কথা চলে না। আজ তাহলে ফাউলের চপ, কাটলেট আর কারি তোমার বরাদ্দ রইল। সেদিন সন্ধ্যার চাঁদ আসন্ন কোজাগরী পূর্ণিমার আনন্দে প্রসন্ন হয়ে উঠেছিল। তার রূপ দেখে মন আর বাসায় ফিরতে চাইল না। পাহাড়ের একখানি পাথরের ওপর একলাটি বসে বসে দেখতে লাগলুম। ঝর্ণায় ঝরছে হীরের ধারা, আর শালবনে কালোর ফাঁকে ফুটছে আলোর চিত্রমালা। এ সময়ে প্রত্যেক মানুষই মনে মনে কবিতা রচনা করে, এমনকি শিশুরা পর্যন্ত। আমারও মন তখন যে কাব্যকথা উচ্চারণ করছিল, অক্ষম ভাষায় তার ভাব ফোটাবার চেষ্টা করব না। কিন্তু আচম্বিতে শরতের এক বেরসিক মেঘ কোথা থেকে ছুটে এসে চাঁদের ওপর করলে যবনিকাপাত। শরতের মেঘ বটে, কিন্তু অভাবিত রূপেই ঘন। চাঁদ তারার আলোকিত নাট্যশালা একেবারে অন্ধকার। এমন আকস্মিক দৃশ্য পরিবর্তনের জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। ভাগ্যের সঙ্গে ইলেকট্রিক টর্চটা ছিল, তাই কোনো রকমে পাহাড় থেকে নেমে বাসার পথ ধরতে পারলাম। পৃথিবীর সৌন্দর্য আলোকের ওপরে কতটা নির্ভর করে তাই ভাবতে ভাবতে পথ চলছি। হঠাৎ বইল ঠান্ডা জলো হাওয়া, এবং তার সঙ্গে সঙ্গেই জাগল বজ্রবিদ্যুতের সমারোহ। আরও তাড়াতাড়ি পা চালিয়ে দিলুম বটে, কিন্তু পৃথিবীকে অনর্থক জ্বালাতন করবে বলেই আজ যে অকাল বাদলের আগমন হয়েছে, তাকে বোধহয় আর ফাঁকি দিতে পারব না। টর্চের আলোতে পথের চিহ্ন দেখে বোঝা গেল আমাদের বাসার অনতি দূরেই এসে পড়েছি। আমার ডান পাশেই রয়েছে একটা ছোট মাঠ। স্থানীয় লোকেরা তাকে দিঘির মাঠ বলে ডাকে। বৃষ্টি শুরু হলো। প্রথমে বড় বড় 2-4 ফোঁটা। অনুভবে ফোঁটার আকার বুঝেই আন্দাজ করলুম বৃষ্টি খুব জোরেই আসবে। অসময়ে স্নান করে দেহ আর জুতো জামা কাপড় ভেজাবার স্বাদ হলো না। আশ্রয়ের জন্য অসহায়ভাবে এদিক ওদিক তাকিয়ে দেখছি, হঠাৎ চোখে পড়ল দিঘির মাঠের নিবিড় অন্ধকারের বুক ছেঁদা করে ফুটে উঠেছে আলোকোজ্জ্বল অনেক জানলা দরজা। বৃষ্টির তোড় বেড়ে উঠল। আমিও বেগে ছুটলুম সেই আলো লক্ষ্য করে। ছোট বাঁশঝাড়ের পাশে ছোট একখানি বাগান, মাঝখানে ছোট একখানি বাংলো। ঘরে ঘরে আলো জ্বলছে, কিন্তু লোকের দেখা বা সাড়া নেই। 4-5টি ধাপ পেরিয়ে বারান্দা বা দালানের তলায় গিয়ে যখন দাঁড়ালুম, তখন বৃষ্টির মুষলধারায় পৃথিবী হয়ে উঠেছে শব্দময়। দালানের মাঝখানে এবং দুদিকেই রয়েছে একটা একটা করে 3টে দরজা। সব দরজাতেই পর্দা ঝুলছে। একদিক থেকে মিহি নারী কণ্ঠে প্রশ্ন এলো, কে কে ওখানে? গলার আওয়াজটা যথাসম্ভব মোলায়েম করে বললুম, আগে ভেজবার ভয়ে এখানে এসে একটু দাঁড়িয়েছি। নারী কণ্ঠ বললে, বেশ করেছেন। তা আপনি বাইরে কেন? ভেতরে এসে বসুন। বুঝলুম এমন কোনো শিক্ষিতা আধুনিক মহিলা কথা বলছেন পর্দার আড়ালে থেকেও, যিনি পর্দা প্রথার ধার ধারেন না। অতএব অসংকোচে পর্দা ঠেলে ঘরের ভিতরে প্রবেশ করলাম। ছোট ঘর, মেঝের ওপরে খুব পুরনো কার্পেট পাতা। মাঝখানে রয়েছে মার্বেলের সেকেলে একটা গোল টেবিল। তার উপরে রয়েছে একটা সেকেলে বড় ল্যাম্প।
এবং টেবিলের চারপাশে রয়েছে খানকয়ে ভারী ভারী সেকেলে চেয়ার। একটু তফাতে একখানা ইজি চেয়ারের ওপরে অর্ধশায়িত অবস্থায় রয়েছেন একটি মহিলা। তার অসাধারণ সৌন্দর্য প্রথম দৃষ্টিতেই মনকে বিস্মিত করে দেয়। মহিলার কোলের ওপর পড়ে আছে একখানি খোলা বই। বোধহয় এতক্ষণ তিনি বই পড়ছিলেন। হঠাৎ গর্জন শব্দ শুনে চমকে চেয়ে দেখি ইজি চেয়ারের পেছন থেকে একটা কালো কুকুরের মস্ত মুখ উকি মারছে। তার চোখ দুটো আগুন ভরা। ত্রস্তপদে আমি আবার পিছিয়ে পড়লাম। ভেড়া ছাড়া আর কোনো চতুষ্পদ জীবকে আমি বিশ্বাস করি না। মহিলা ধমক দিয়ে বললেন, টাইগার, হুম হুম, চুপ। কুকুরের মুখখানা আবার চেয়ারের আড়ালে অদৃশ্য হয়ে গেল। অতি মিষ্ট হাসি হেসে তিনি আমার আপাদমস্তক একবার দেখে নিয়ে বললেন, ও মা, এ কি, আপনি ভয় পাচ্ছেন কেন? চেয়ারে এসে বসুন, ও টাইগার আপনাকে কিচ্ছু করবে না। চেয়ারের উপরে বসে পড়লুম। সঙ্গে সঙ্গে মহিলাটিকে আর একবার বিশেষভাবে আমাকে লক্ষ্য করেই যেন আমার অস্তিত্ব একেবারে ভুলে গেলেন। বইখানা মুখের সামনে তুলে ধরে আবার পড়তে শুরু করে দিলেন। তিনি যখন আমাকে লক্ষ্য করেছিলেন, আমিও তখন লক্ষ্য করেছিলুম তার দৃষ্টি কেমন যেন একটা অস্বাভাবিক উগ্রভাবে ভরা। তার সঙ্গে চোখাচোখি হলে মনে হয় কেমন একটা অস্বস্তি ছটফট করতে থাকে। বাইরের ঘন ঘন বিদ্যুৎ বিদীর্ণ তমিসার ভিতর থেকেই ভেসে আসছে বৃষ্টিধারার প্রচণ্ড ঐক্যতান। তাই শুনতে শুনতে আরও লক্ষ্য করলুম মহিলাটি অপূর্ব সুন্দরী ও যুবতী বটে, এবং তার মুখে চোখেও শিক্ষা ও সংস্কৃতির ছাপ আছে বটে, কিন্তু তার সাজ পোশাক একেবারেই আধুনিক নয়। প্রাচীন তৈলচিত্রে সেকালকার ইংরেজি শিক্ষিতা বঙ্গ মহিলাদের যেরকম সাজ পোশাক দেখা যায়, এরও পরনে অবিকল সেই রকম জামা কাপড়। ঘরের প্রত্যেক ছবি ও তার গিল্টি করা ফ্রেমগুলো সেকেলে। ওই যে মস্ত ঘড়িটা টকটক শব্দে সময়ের গতি নির্দেশ করছে, তারও জন্ম নিশ্চয়ই আমাদের পূর্বপুরুষদেরও যুগে। এই গৃহের মধ্যে গত যুগ যেন বন্দী ও অচল হয়ে আছে। মহিলার হাতের বইখানার দিকে আমার নজর পড়ল। মলাটের ওপর লেখা দুর্গেশ নন্দিনী। আর কৌতূহল দমন করতে পারলাম না। আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, এতদিন পরে আপনি দুর্গেশ নন্দিনী পড়ছেন? মহিলা বইখানি নামিয়ে অল্পক্ষণ স্থির চোখে আমার মুখের পানে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, এতদিন পরে বলছেন কেন? আমি তো শুনেছি বইটা সবে বাজারে বেরিয়েছে। সবে বাজারে বেরিয়েছে? তবে কি কোনো অপগণ্ড লেখক দুর্গেশ নন্দিনী নামে নতুন একখানা বই লিখেছে? বাঙালি লিখিয়েদের এর নষ্টামি হচ্ছে চিরকেলে। পুরনো নাটক উপন্যাসের নামেই তারা নতুন নতুন বইয়ের নাম রাখেন। তাদের বিশ্বাস বোধ হয় পুরনো নামের খাতিরেই লোক নতুন বই না কিনতে পারবে না। আবার শুধলাম, ওখানে কি বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী নয়? মহিলাটি বললেন, হ্যাঁ, এটাই বঙ্কিমচন্দ্র। কি যেন বেশ, ও হ্যাঁ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নামে এক ভদ্রলোকের লেখা। নতুন লেখক বোধ হয়, আগে কখনো নাম শুনিনি। মহিলাটি বেশ গম্ভীর মুখে পরিহাস করতে পারেন দেখে আমি মুক্ত কণ্ঠে হেসে উঠলাম। আমাকে হাসতে দেখে মহিলাটি মুখে বিরক্তিমাখা বিস্ময়ের চিহ্ন ফুটে উঠল। এমন সময়ে ঘড়িতে টং টং করে 10টা বাজল এবং সঙ্গে সঙ্গে তিনিও উঠে পড়ে বললেন, মাফ করবেন, বাড়ির ভেতরে আমার একটু কাজ আছে। যতক্ষণ না বৃষ্টি না কমে আপনি এখানেই অপেক্ষা করুন না, আমি এই একটু পরেই আসছি। টাইগার,
টাইগার, এদিকে এসো। তিনি ভিতরের এক দরজা দিয়ে পাশের ঘরে গিয়ে ঢুকলেন এবং টাইগারও আবার চেয়ারের পেছন থেকে বেরিয়ে অগ্নিময় দৃষ্টিতে আরেকবার আমার দিকে তাকিয়ে যেন অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও মনিরকে অনুসরণ করলেন। পাশের ঘরের আলো দপ করে নিভে গেল। বৃষ্টির শব্দ তখন কমে এসেছে। আকাশেও স্থানে স্থানে মেঘের ফাঁকে জ্যোৎস্নার আভাস পাওয়া যাচ্ছে, কিন্তু এ ঘরের আলো ধীরে ধীরে ম্লান হয়ে পড়ছে। নিশ্চয়ই ল্যাম্প তেলের অভাব। হঠাৎ দরজা দিয়ে আমার দৃষ্টি গেল পাশের ঘরে। ঘুটঘুটে অন্ধকারে দপদপ করে জ্বলছে দুটো ক্ষুধার্ত বন্য চক্ষু। আমার বুক শিউরে উঠল। টাইগার কি আমাকে একলা পেয়ে ভালো করে আদর করতে আসছে? কিন্তু তারপরেই সন্দেহ হলো এই চোখ দুটো বোধহয় টাইগারের নয়, কারণ চোখ দুটো জ্বলছে মাটি থেকে প্রায় 5 ফুট উঁচুতে। টাইগারের চোখ অত উঁচুতে উঠবে কি করে? তারপরেই মনে হলো হয়তো আমাকে ভালো করে দেখবার জন্যই টাইগার ওই অন্ধকার ঘরের কোনো টেবিলের উপরে লাফিয়ে উঠে পড়েছে। আমিও উঠে পড়ে এক লাফে বাইরে এসে দাঁড়ালাম। এখনও অল্প অল্প বৃষ্টি পড়ছে, পড়ুকগে, টাইগারের চেয়ে বৃষ্টি ঢের বেশি নিরাপদ। কিন্তু বাংলোর বাইরে এসেই মনে পড়ল, ওই যা, তাড়াতাড়িতে ভুলে ইলেকট্রিক টর্চটা টেবিলের ওপর ফেলে এসেছি। তখনই আবার ফিরে দাঁড়ালাম, কিন্তু আশ্চর্য হয়ে দেখলাম সেই আলোকোজ্জ্বল বাংলো হঠাৎ নিবিড় অন্ধকারের ভিতরে ডুব দিয়েছে এবং সেখানে কেবল ধকধক করছে ভয়ানক দুটো জ্বলন্ত এবং চলন্ত চক্ষু। তারপরেই শুনলাম অতিশয় ক্ষণক্ষণে গলায় খিলখিল করে কে হেসে ওঠে। সেই ভিজে রাতের স্তব্ধতাকে করে তুলল সচকিত। টর্চের কথা ভুলে গিয়ে বাসার উদ্দেশ্যে দিলাম এক দৌড় এবং দৌড়তে দৌড়তে ভাবতে লাগলাম, বাংলোর সমস্ত আলো হঠাৎ একসঙ্গে নিভে গেল কেন? ওই জ্বলন্ত চোখ দুটো কার? অমন করে হাসলে কে, আর কেনই বা হাসলে? আমার পালানো দেখে কি? ঊর্ধ্বশ্বাসে একেবারে বাসায়। আমার চেহারা দেখেই সতীশ বলে উঠল, এ কি কবি, এ কি মূর্তি তোমার? আমি কাদা মাখা জুতো জোড়া খুলতে খুলতে বললাম, আজ তো মূর্তিটাকে যে ফিরিয়ে আনতে পেরেছি সেজন্য ভগবানকে আমি ধন্যবাদ দিই সতীশ। কেন হে, কেন? ধপাস করে বসে হাঁপাতে হাঁপাতে বললাম, বৃষ্টির ভয়ে বঙ্কিমচন্দ্রের জগৎ সিংহ মাঠের ফাঁকা মন্দিরে ঢুকে পেয়েছিলেন দুর্গেশনন্দিনী তিলোত্তমাকে। বৃষ্টির ভয়ে আমিও দিঘির মাঠের বাংলোয় ঢুকে পেয়েছি নবযুগের অসীম এক সুন্দরীকে। তার হাতে দুর্গেশ নন্দিনী, মুখে তার শকোক্ত প্রলাপ। আলাপ বেশ জমে উঠেছিল সতীশ, কিন্তু আমার ভাগ্যে ওসমানের ভূমিকায় অভিনয় করতে এলো এক বিপুল বপু সারমেয় অবতার। ওসমান তরবারি ব্যবহার করত, কিন্তু এ ব্যবহার করে খালি বড় বড় দাঁত। কাজেই দ্বন্দ্বযুদ্ধ না করে পৃষ্ঠভঙ্গ দিতে বাধ্য হয়েছে। সতীশ সবিস্ময়ে বললে, এর মধ্যে যে দস্তুর মতো রোম্যান্সের গন্ধ পাওয়া যাচ্ছে হে। রোমান্স নয় ভাই, মিস অ্যাডভেঞ্চার, বিউটি অ্যান্ড বিস্টের আর একটা নতুন নমুনা। রূপে মুগ্ধ হলুম আর টাইগারের দাঁত দেখে পালিয়ে এলুম। সতীশ আগ্রহে বললে, কবি, তোমরাই হচ্ছ ভাগ্যবান জীব, এখানে এসেই রোম্যান্স আবিষ্কার করলে। ব্যাপারটা খুলে বর্ণনা করো দেখি। একে একে সব কথা বললুম। সব শুনে সতীশ হতভম্বের মতন বললে, দিঘির মাঠের ধার দিয়ে এতবার আনাগোনা করেছি, কিন্তু ওখানে যে এমন ধারা এক চিত্তাকর্ষক রহস্যময় বাংলো আছে কোনোদিন তো আমি লক্ষ্য করিনি। একেই বলে কবির দৃষ্টি। বন্ধু, কাল সকালেই তোমার ওই জ্যান্ত আবিষ্কারটিকে সচক্ষে দর্শন করতে যাব। তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাবে তো? বললাম, কিন্তু কাল সকালে তো আর বৃষ্টি পড়বে না, কি অছিলায় আবার সেখানে মুখ দেখাতে যাব বলো? টাইগারকে একটু আদর করবো বলে? সতীশ বললে, দূর, ওসব নয়, তুমি বলবে গিয়ে তোমার টর্চটা নিতে এসেছো। আমি বললাম, হ্যাঁ, এটা অকাট্য বটে, কিন্তু এখনও সব বাজে কথা রাখো। উদর দেবতার পুজোর দরকার। এইবারে থালাবাটি ভরে তোমার বহু বিজ্ঞাপিত ফাউলের নৈবেদ্য নিয়ে এসো।
এই আমি আসনে বসে ধ্যানস্থ হলুম। সকালে উঠে সতীশের সঙ্গে দিঘির মাঠে গিয়ে অত্যন্ত হতভম্ব হয়ে গেলাম। কোথায় সেই বাংলো? মাঠময় ঝোপঝাপ, দু চারটে ছোট বড় গাছ, সেখানে বাড়িঘর কিছুই নেই। জীবন্ত প্রাণীর মধ্যে দেখলাম খালি পানার সবুজ দিঘির ধারে লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে বেড়াচ্ছে গোটা কয় বক, আর একটা গাছের ডালে স্থির হয়ে বসেছে তিনটে শকুন। সতীশ বললে, কবি, আমি জানি দিঘির মাঠে বাংলো টাংলো কিচ্ছু নেই। এখন বঙ্কিমচন্দ্রের ভাষায় তোমাকে বলতে পারি, পথিক, তুমি পথ ভুলেছ। আমি দৃঢ় স্বরে বললুম, না, তা বলতে পারো না। পাহাড়ের ঝর্ণাতলা থেকে বাসায় ফিরতে গেলে এই মেঠো পথ ছাড়া আর দ্বিতীয় পথ নেই। টর্চের আলোতে কাল আমি ওই বাঁশঝাড়কে স্পষ্ট দেখেছিলাম। বাংলোখানা ছিল ওরই পাশে। সেই দিকে এগোতে এগোতে সতীশ বললে, কবি, তুমি কি বলতে চাও আলাদিনের দৈত্য এসে সেই বাংলোখানাকে রাতারাতি উড়িয়ে নিয়ে গেছে? আমি জবাব না দিয়ে পায়ে পায়ে বাঁশঝাড়ের কাছে গিয়ে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বললাম, কিন্তু দেখো সতীশ, কি আশ্চর্য! ভাঙা ইটের স্তূপ আর ভিতের চিহ্ন দেখছো? এক সময় এখানে সত্যি সত্যি বাড়ি ছিল। সতীশ সাই দিয়ে বললে, তা হয়তো ছিল, আর সেই সময় হয়তো তোমার দুর্গেশ নন্দিনীর অসীম সুন্দরী পাঠিকা তার দীপ্ত চক্ষু টাইগারকে নিয়ে এখানে বাস করত। কবি, তুমি কি এইখানে বসে বসে মনের মতো স্বপ্ন দেখেছিলে? উত্তর খুঁজে পেলাম না। কি করে সতীশকে বোঝাবো আমি মিথ্যে স্বপ্ন দেখিনি? সত্যি সত্যি এইখানে এক আলোকময় বাংলো এসে উঠেছি। ঝড় বৃষ্টির কবল থেকে উদ্ধার পেয়েছি, এক বিচিত্র সুন্দরীর সঙ্গে কথা বলেছি, এবং তারপর অন্ধকারে ভীষণ এক কুকুরের ভয়ে পালিয়েও গিয়েছি। সতীশ হঠাৎ অস্ফুট শব্দ করে ভাঙা ভিতের ওপরে হেঁট হয়ে পড়ে কি একটা জিনিস কুড়িয়ে নিলে। অবাক হয়ে সবিস্ময়ে তাকিয়ে দেখলাম কালকের ভুলে ফেলে যাওয়া আমার সেই ইলেকট্রিক টর্চটা। তাহলে আমি পথ ভুলিনি, সত্যি আমি এখানে এসেছিলাম। তবে তবে কাল যা দেখেছি সেগুলো কি? ভাবতেও আমার গায়ে কাটা দিলে। তাহলে এখানে কি কোনো অজানা অদৃশ্য রহস্যের আত্মা বিরাজ করছে? কোনো রকমে হাসি চেপে সতীশ একবার শীষ দিলে, তারপর বললে, একেই বলে কবির দৃষ্টি। ধন্য কবি, আলাদিনের দৈত্যও তোমার কাছে হার মানবে। ভারী রাগ হলো। ভাবলাম ঠাস করে সতীশের গালে এক চড় বসিয়ে। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের রচনা দিঘির মাঠের বাংলো। গল্প পাঠে আমি বিজয়। পুরনো দিনের মহিলার ভূমিকায় তিথি। পোস্টার ডিজাইন চারুলিপি। মিউজিক ডিজাইনে রয়েছে তরঙ্গ দ্য আল্টিমেট মিউজিক। সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা স্টাডি একাডেমি দ্য সিম্বল অফ এডুকেশন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে নতুন কোনো গল্প অথবা কবিতা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের। ঝরাপাতা, কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন গল্প এবং কবিতা পেতে। ধন্যবাদ।